রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে জানাই আগাম দোল উৎসব উপলক্ষে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। ইংরেজি 14ই মার্চ এবং বাংলার 29শে ফাল্গুন শুরু হতে চলেছে শ্রী শ্রী মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে দোল পূর্ণিমা উৎসব। আর আপনারা যদি দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে চান, কিভাবে সঠিক নিয়মে এই ইস্কন মন্দির আপনারা দর্শন করবেন, সেই নিয়ে থাকবে সমস্ত কিছু ভিডিওর আলোচনা। আপনারা বিনামূল্যে কোথায় আহার করবেন এবং 100 টাকার বিনিময়ে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে কিভাবে আপনারা থাকবেন। আর যদি আপনারা এই গোবিন্দবেজ হোটেলে থাকেন, নবদ্বীপে বউবাজার মোড়ে রয়েছে এই গোবিন্দবেজ হোটেলটি। এখানে ওনাদের সুন্দর একটি প্যাকেজ সিস্টেম রয়েছে। 250 টাকায় 2 বার খাবার এবং গোটা একটা দিন থাকবার সুন্দর ব্যবস্থা রয়েছে সকল তীর্থযাত্রীদের জন্য। আর এই হোটেলটি রয়েছে সম্পূর্ণ নিরামিষের আয়োজন। এবং এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন ইস্কন মন্দিরে যে শ্রীকৃষ্ণর গোশালা রয়েছে সেই গোশালাটি, এবং আপনারা দেখতে পাবেন 70 টাকার বিনিময়ে আপনারা কোথায় এই মহাপ্রসাদটি আহার করতে পারবেন। ইস্কন মন্দির দর্শন করবার পর আপনারা কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা কিভাবে কম খরচে একদিনে মন্দির মঠ দেখে নিতে পারবেন। বিশেষ কিছু মন্দির মঠ আমি উল্লেখ করেছি আজকের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, যে সকল বন্ধুরা হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন আসতে চাইছেন, আপনাদের কাটোয়া লোকাল ট্রেনটি ধরতে হবে। জনপ্রতি ভাড়া নেবে 25 টাকা। আমি ট্রেনের সময়সূচি দিয়ে রাখলাম। এবং যে সকল বন্ধুরা শিয়ালদহ স্টেশন থেকে নবদ্বীপ ধাম আসতে চাইছেন, এখানে ট্রেনের সময়সূচি দেওয়া রয়েছে। সেক্ষেত্রেও ভাড়া নেবে জনপ্রতি 25 টাকা করে। এবং অন্যান্য সাইট থেকে যে সকল বন্ধুরা আপনারা আসতে চাইছেন, আপনাদের নবদ্বীপ ধাম স্টেশন নামতে হবে এবং এখানে আপনারা টোটো পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে 25 থেকে 30 টাকা নবদ্বীপ ফেরিঘাট পর্যন্ত। আর এখান থেকে আপনারা নৌকার ভাড়া কেটে নিতে পারেন 5 টাকার বিনিময়ে, এবং লঞ্চের ভাড়া কেটে নিতে পারেন 10 টাকার বিনিময়ে। এদিকটা হচ্ছে নৌকা আর এদিকটা হচ্ছে লঞ্চ। আর এই হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট। আমি যেহেতু লঞ্চে ভ্রমণ করব, সেক্ষেত্রে আমি লঞ্চের টিকিট কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে নৌকাতেও ভ্রমণ করতে পারেন। ঘড়ির সময় বলছে 11টা 5, আর একটু বাদেই লঞ্চ ছেড়ে দেবে। চলে যাব মায়াপুর যে লঞ্চ ঘাট রয়েছে ফেরিঘাটের দিকে। এক অপূর্ব মিলন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। ভাগীরথী গঙ্গা এবং জলঙ্গি নদীর যে এই মিলন, দেখুন খুব সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই মোবাইল ক্যামেরার মাধ্যমে। এদিকটা হচ্ছে ভাগীরথী গঙ্গা, আর ওই প্রান্তে যে কালো জলটি দেখছেন বা সবুজ জলটি, এটা হচ্ছে জলঙ্গি নদী। দুটোই কিন্তু একত্রভাবে মিলিত রয়েছে এই মায়াপুর যাইবার পথেই আপনারা দেখতে পারবেন। দেখুন, আমরা ভাগীরথী গঙ্গা ছেড়ে এখন জলঙ্গি নদীর ওপর দিয়ে মায়াপুরের ফেরিঘাটের দিকে পৌঁছাচ্ছি। এখন ঘড়ির সময় বলছে সকাল 11টা 15। আপনাদের নবদ্বীপ ফেরিঘাট থেকে লঞ্চে করে মায়াপুর ফেরিঘাট পর্যন্ত পৌঁছানোর সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এবং এখানে আমরা এখন নেমে পড়ব। আর এই দেখুন, তীর্থযাত্রীরা অপেক্ষা করে রয়েছে নবদ্বীপ ফেরিঘাটে যাওয়ার জন্য। চলুন আমরা এক নজরে দেখে নিই। যে সকল বন্ধুরা কৃষ্ণনগরে আসতে চাইছেন, আপনাদের 30 টাকা অটো ভাড়া বা টোটো ভাড়া করে এই স্বরূপগঞ্জ ঘাটে আসতে হবে, এবং 3 টাকা নৌকা ভাড়া দিলেই আপনারা মায়াপুর ফেরিঘাটে পৌঁছে যেতে পারবেন। ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত ঘাট পারাপার করতে পারবেন। যে টিকিটটি আপনারা নবদ্বীপ বড়লঘাট মানে ফেরিঘাট থেকে কেটেছেন, সেই টিকিটটি এই মায়াপুরে লঞ্চ ঘাটে এসে দেখাতে হবে এবং এই রাস্তা দিয়ে আপনাদেরকে বেরোতে হবে। বাইরে বেরোনোর পর আপনাদের কিন্তু এখানে কিছু দোকানপাট নজরে পড়বে, এবং নজরে পড়বে লঞ্চে করে ফেরবার জন্য এই টিকিট কাউন্টারটি। এবং যে সকল বন্ধুরা নৌকা করে ভ্রমণ করতে চাইছেন, সেই ক্ষেত্রে এই রাস্তাটা ধরে আপনাদের আসতে হবে। অর্থাৎ এটা হচ্ছে
নৌকার জন্য ফেরিঘাট, মায়াপুর নৌকা ফেরিঘাট। আর এই পথটা হচ্ছে লঞ্চ ফেরিঘাটের জন্য। এখন আমরা সোজা এগিয়ে যাব। কৃষ্ণনগর হয়ে যারা আসছেন, স্বরূপগঞ্জ এই ঘাটটিতে আপনাদের আসতে হবে এবং এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। ভাড়া নেবে মাত্র জনপ্রতি 10 টাকা করে। আর এদিকটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আপনারা কিন্তু জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়েই ইসকন মন্দির টোটো করেও পৌঁছাতে পারেন। আর যদি মনে করেন মায়াপুর ফেরিঘাট থেকে ইসকন মন্দির পায়ে হেঁটে পৌঁছাবেন, সেক্ষেত্রে সময় লাগবে 20 মিনিট। আর লঞ্চঘাট থেকে যদি পায়ে হেঁটে ইসকন মন্দির পৌঁছাতে চান, সময় লাগবে 15 মিনিট। আপনাদের যেটা সুবিধা মনে হয়। এখন ঘড়ির সময় বলছে সকাল 11:50। আমরা পৌঁছে গেলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর ঠিক এই মন্দিরের সামনেই রয়েছে 4টি কুপন স্টল। প্রথম যে কুপন স্টলটা দেখছেন মহাপ্রসাদের, এর নাম হচ্ছে নামহট্ট ভবন। এখানে একবার আপনারা পজ করে দেখে নেবেন 60 টাকার বিনিময়ে কী কী মহাপ্রসাদ আহার করতে পারছেন। আর তার পাশে রয়েছে গীতা ভবন। এখানেও কিন্তু আপনারা চাইলে 70 টাকার বিনিময়ে মহাপ্রসাদের কুপন কেটে নিতে পারেন। এখানে দেখুন সময়সূচি দেওয়া রয়েছে এবং এখানে মেনুটাও দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে সুলভ ভোজনালয়। এর টিকিট মাত্র 50 টাকা এবং এখানেও সময় দেওয়া রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। আপনারা এখানে আহার করতে পারবেন। দেখুন মেনুতে কী কী রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। এই মহাপ্রসাদের 4টি কুপন স্টল আপনারা এই 1 নম্বর গেটের সামনেই কিন্তু প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখতে পারবেন। চলুন এবার আমরা দেখে নিই গদা ভবনে যে মহাপ্রসাদের মূল্যটি রয়েছে কত দেওয়া রয়েছে। একটা রয়েছে 50 টাকা এবং একটা রয়েছে 80 টাকা। আমি যেহেতু গীতা ভবনেই মহাপ্রসাদ আহার করব, সেক্ষেত্রে 70 টাকা দিয়ে আমি কুপনটি কেটে নিলাম। আর সময়সূচি প্রত্যেকটি কুপন স্টলে দেওয়া ছিল। আশা করছি আপনারা দেখে নিয়েছেন। আর এই 1 নম্বর গেটের প্রবেশদ্বারে পাশেই রয়েছে অখণ্ড শ্রী হরিনাম সংকীর্তনের এই মন্দিরটি, যে মন্দিরটি সবথেকে বহু পুরনো এই শ্রীধাম মায়াপুরে। এখানে কিন্তু সারাক্ষণ নাম সংকীর্তন হয়ে থাকে। প্রভু শিলপাদের এটি কিন্তু সবথেকে বহু পরিচিত এবং পুরনো মন্দির। এই যে 50 টাকা দিয়ে এখান থেকে একটি ডোনেশন আমরা কেটে নিলাম। এই দেখুন নতুন মন্দিরে এটি হচ্ছে ডোনেশন, মূল্য 50 টাকা। তো এখন আমরা এখান থেকে টিকিটটি নিয়ে নিলাম। মূল্য নিল 50 টাকা নতুন মন্দির উদ্বোধনের জন্য, আরও সুন্দরভাবে যাতে কাজটা এগোয় সেই কারণে। তো চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করব। নতুন মন্দির প্রবেশ করবার জন্য এখানে কিন্তু গেটের বাইরে রয়েছে সময় তালিকা। বোর্ডে যে টাইমটা লেখা রয়েছে একটা টাইম আছে, আর একটু এই মানে দুটো আগে এক টাইমই ছাড়তো, এখন 2 টাইম করেছে। কি টাইমটা একটু বলবেন? মানে মেন হচ্ছে তোমার 4:30 থেকে 4টি পর্যন্ত, আবার 4:30 থেকে 5টা পর্যন্ত। আর এখন সকালের দিকে টাইমটা? সকালের দিকটা বলছে আপনার তোমার 11:30 থেকে 11টা পর্যন্ত, আবার 12টা থেকে 12:50 পর্যন্ত। আমরা কিন্তু অনেকেই জানি শ্রীধাম মায়াপুরে এই যে নতুন মন্দিরটি শুরু করেছে 2009 সাল থেকে, বিশ্বের সবচেয়ে বৃহত্তম মন্দির হতে চলেছে। এবং এই মন্দিরের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আমরা ভেতরে গিয়ে দেখবার চেষ্টা করব। বাইরে থেকে মন্দিরটি দেখতে ঠিক এরকম দেখায়। আমরা এই পথটি ধরে এখন ওপরে উঠে চলেছি এবং আর কিছুক্ষণ পর আমরা ভেতরে প্রবেশ করব। 2025 সাল ফেব্রুয়ারি মাস। আমরা কিন্তু পৌঁছে গেলাম নতুন মন্দিরের আপডেট দিতে আপনাদের সকলের জন্য। আপনারা যারা এই শ্রীধাম মায়াপুর দর্শন করতে আসতে চাইছেন, কিভাবে সঠিক নিয়মে মায়াপুর ভ্রমণ করবেন, সেই নিয়ে থাকবে আজকের তথ্য। আর নতুন মন্দিরের আপডেট একমাত্র আপনারা আমার এই ভিডিওতেই পেয়ে যাবেন। চলুন আমরা ভেতরে প্রবেশ করে দেখে নিই নতুন মন্দিরের কাজ আর কতটা বাকি রয়েছে। 2009 সাল থেকে শুরু হয়েছিল এই নতুন মন্দির নির্মাণ করার কাজটি। এখনও পর্যন্ত তার কিন্তু কোনো রকম ব্যতিক্রম হয়নি। আমি এখান থেকে খবর নিয়ে শুনলাম নতুন মন্দিরের কাজ এখনও শেষ হতে অনেক বছর সময় লাগবে। তবে কতটা সময় লাগবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এইটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, 2009 সাল থেকে যেরকম শুরু হয়েছিল, আজ 16 বছর পর আমরা এই রাধা মাধব মন্দিরটি দর্শন করতে পারছি।
দেখুন তার কত সুন্দর একটি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এবং এই মন্দিরটি আপনারা সুন্দরভাবে প্রদর্শন করতে পারবেন, তার জন্য অনেকটা বছর আপনাদেরকে সময় দিতে হবে। চলুন আমরা আশপাশটা আর একটু সুন্দর করে প্রদর্শন করে নিই। দেখুন এখানে কিন্তু ইসকন মন্দিরের যে বাইরের দৃশ্যটা আমরা দেখতে পাই, যে গম্বুজ আকৃতির যে একটি সৌন্দর্য আমরা চূড়া দেখতে পাই, সেই চূড়ার ঠিক ভেতরে অংশটি রয়েছে এইটি। আর এই মন্দিরটির নাম হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। চলুন আমরা এখান থেকে প্রভু শিলপাদের সমাধি মন্দিরটি দর্শন করে নিলাম এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রভু শিলপাদ সমাধি মন্দির। এই মন্দিরটি কিন্তু বহু বছরের পুরনো। যে সকল তীর্থযাত্রীরা এর আগে মায়াপুর ইসকন মন্দির দর্শন করেছেন, আপনারা হয়তো অবগত রয়েছেন এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাদের কিন্তু পার্স, ইলেকট্রনিক্স দ্রব্য, শর্ট ড্রেস এবং মোবাইল ক্যামেরা, ল্যাপটপ এবং ক্যামেরা, নানান কিছু জিনিস আপনাদের যথাস্থানে রেখে এই মন্দিরে প্রবেশ করতে হবে। দূরে যে দেখতে পাচ্ছেন ঘরটি, ওই ঘরেই কিন্তু আপনাদের সমস্ত কিছু জিনিস রেখে এই মন্দিরে প্রবেশ করতে হবে এবং এই মন্দিরে প্রবেশ করবার জন্য আপনাদের একটি টাকাও ব্যয় করতে হবে না। চলুন আমরা একটু দেখে নিই কোন ঘরে আপনারা জিনিসগুলো রাখবেন। এই হচ্ছে সেই ঘরটি যেখানে আপনাদের সমস্ত কিছু রেখে খালি হাতে খালি পায়ে আপনাদের প্রভু শিলপাদ সমাধি মন্দির দর্শন করে নিতে হবে। চলুন এবার আমরা একটু দেখে নেব এই যে চন্দ্রোদয় মন্দির রয়েছে, সেই মন্দিরে সময়সূচি কীরকম দেওয়া রয়েছে। এখানে কিন্তু রাধা মাধবের মূর্তি রয়েছে এবং পঞ্চতন্ত্র মূর্তি রয়েছে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দৈনিক অনুষ্ঠান সূচি 4:30 ভোর। আর এখানে সময়টা আপনারা জাস্ট একটু দেখে নিন, একটু পজ করে দেখে নেবেন। এই চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করবার আগে যে সময়সূচিটা আপনারা দেখে নিলেন, আর এখানে কিন্তু আপনারা আপনাদের মানি ব্যাগ, পার্স, ল্যাপটপ এবং অন্যান্য ইত্যাদি যেসব দ্রব্যগুলো রয়েছে সেখানে মানে এই জায়গাটাতে রেখে আপনাদেরকে মুক্ত হস্তে দান করবেন, যেটা প্রয়োজন মনে হবে আপনাদের। তারপর ঠিক এই পথটা ধরে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। আপনারা যে মন্দিরটা এখন দেখছেন শ্রীধাম মায়াপুরে শ্রী চন্দ্রোদয় মন্দির। আর এই চন্দ্রোদয় মন্দিরে কিন্তু ক্যামেরা বা অন্যান্য দ্রব্য, শর্ট ড্রেস কোনো কিছু অ্যালাউ নেই। সাইনবোর্ডটা আপনারা দেখে নিলেন। যখন আসবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এবং এটা হচ্ছে চেকিং কাউন্টার, আর যেখানে ব্যাগ রাখতে হয় সেটা তো আপনারা দেখলেন, কোথায় আপনারা ওগুলো রেখে আসবেন। আর এই পথটা ধরে আসলে এই প্রবেশদ্বার দিয়ে এখানে চেকিং হয়ে আপনাদের কিন্তু আপনাদের এই ফটকদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে রয়েছে রাধা মাধব এবং রয়েছে পঞ্চতন্ত্র মন্দির। আর এই যে টিভিটি দেখছেন এটা হচ্ছে মায়াপুর টিভি। এখানে কিন্তু লাইভ সন্ধ্যেবেলায় যে সন্ধ্যে আরতিটা হয় সেটা দেখানো হয় প্রত্যেক দিন। আর 4টের সময় এটা খুলে যাবে, কিন্তু আপনারা ভেতরে ক্যামেরা বা অন্যান্য কোনো দ্রব্য নিয়ে প্রবেশ করতে পারবেন না। চলুন আমরা এই পথটা ধরে আবার সামনের দিকে এগিয়ে যাই। এখন ঘড়ির সময় বলছে দুপুর 12:50। আমরা পৌঁছে গেলাম গীতা ভবনে। আপনারা চাইলে এই গীতা ভবনেও থাকতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, একবার কথা বলে নিতে পারেন সেবায়তদের সাথে। চলুন আমরা এখন গীতা ভবনের ভেতরে প্রবেশ করে আমরা যে টিকিটটি কেটে নিয়েছিলাম আমরা ভেতরে প্রবেশ করে আহার করে নেব মহাপ্রসাদ। এবং লাইনটি দেখুন কত বড় লম্বা লাইন পড়েছে মহাপ্রসাদ আহার করবার জন্য। পৌঁছে গেলাম গীতা ভবন, শুরু হয়ে গেল মহাপ্রসাদ বিতরণ। প্রথমে চলে এসেছিল পাতা এবং গ্লাস, পরে এলো অন্ন এবং এখানে কত সুন্দর ছোলা মটর দিয়ে তরকারি, এবং এখানে চলে এলো একটি পকোড়া, আর তার সঙ্গে ছিল ডাল। এবং পরপর আমি কি আহার করছি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। তবে মহাপ্রসাদটি আহার করবার পর আমার মন তৃপ্তিতে মুগ্ধ হয়ে গিয়েছিল। দেখুন এরপর আমি আবারও নিয়ে নিয়েছিলাম এই ছোলা মটর তরকারিটি, এবং তার পাশেই ছিল কিন্তু পনির আলু সবজি। আর এখানে 2টি করে রুটি দেওয়া হচ্ছে এবং তার সাথে আপনারা পরমান্ন পেয়ে যাবেন, অর্থাৎ
পায়েস আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন চলে এলো এখানে পরমান্ন। 70 টাকায় আপনারা যে মেনুটি দেখেছিলেন কুপন কাটার সময় সমস্ত কিছুই কিন্তু ওনারা দিয়েছেন এবং রান্না অপূর্ব, সত্যি মুখে যেন লেগে রয়েছে। এরপর আমরা বিনামূল্যে যে মহাপ্রসাদটি রয়েছে সেটা আমরা আহার করে নেব। গীতা ভবনে কিন্তু অনেকে 70 টাকা দিয়ে টিকিট কেটে এই মহামূল্যবান প্রসাদ আহার করছেন এবং আপনারা চাইলে নানান জায়গায় কিন্তু মহাপ্রসাদ আহার করতে পারেন। পৌঁছে গেলাম অন্নদান কমপ্লেক্স এবং গৌরাঙ্গ কুঠিরের রাস্তার সামনে। সোজা রাস্তাটি চলে গেছে গৌশালার দিকে। আমরা এখন অন্নদান কমপ্লেক্সে ভেতরে প্রবেশ করে দেখে নেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। বলছি আপনাদের এই অন্নদান কমপ্লেক্সে তীর্থযাত্রীদের জন্য কি ফ্রিতে আহারের ব্যবস্থা রয়েছে মহাপ্রসাদে? আহারের ব্যবস্থা রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি একদম সম্পূর্ণ বিনা পয়সায় খাওয়ানো হয়। 1 নম্বর গেট দিয়ে প্রভু শিলপাদ সমাধি মন্দিরের ঠিক 5 মিনিট হেঁটে আসলেই আপনাদের চোখে পড়বে এই অন্নদান কমপ্লেক্সটি। সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত এখানে আহার করানো হয়। শ্রীধাম মায়াপুরে এসে ইসকন মন্দিরের ভেতরেই আপনারা পেয়ে যাবেন অন্নদান কমপ্লেক্স। 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, প্রভু শিলপাদ যে সমাধি মন্দিরটি রয়েছে তার পাশ দিয়ে চলে এসেছে এই রাস্তাটা। আর এখানেই রয়েছে সেই 100 টাকায় থাকবার যে ঘর, সেই ব্যবস্থা গৌরাঙ্গ কুঠির। এই হচ্ছে অন্নদান কমপ্লেক্সে ভেতরের অংশ। মহাপ্রসাদে কি কি থাকছে আমরা একটু দেখে নেব। বিনামূল্যে মহাপ্রসাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখন অন্নদান কমপ্লেক্সের ভেতরে রয়েছে এবং এখান থেকে আজ দুপুরের মহাপ্রসাদটি আহার করে নেব, যেখানে আপনাদের একটাও টাকা খরচ হবে না। এই শ্রীধাম মায়াপুরে এসে আপনারা চাইলে পয়সা দিয়েও মহাপ্রসাদ আহার করতে পারেন এবং চাইলে বিনামূল্যেও আপনারা এখানে এই মহাপ্রসাদ আহার করতে পারেন। মহাপ্রসাদ এখানে চলে এসেছে, যেখানে আপনারা বিনামূল্যে এই শ্রীধাম মায়াপুরে এসে অন্নদান কমপ্লেক্সে খিচুড়ি এবং তার সাথে পাঁপড় ভাজা আপনারা এই দুপুরবেলায় আহার করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনারা যতবার চাইবেন ততবারই আপনারা পেট পূরণ হিসাবে আহার করে নিতে পারেন। আর যদি মনে করেন 70 টাকার বিনিময়ে গীতা ভবনও আহার করে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ মনে হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন মহাপ্রসাদ একটু আহার করে নিই। খুব সুন্দর। আপনারা যে সকল বন্ধুরা এই শ্রীধাম মায়াপুরে আসছেন অবশ্যই কিন্তু একবার হলো এই বিনামূল্যে আপনারা মহাপ্রসাদটি আহার করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এখানে গীতা ভবন আছে, গধা ভবন আছে, আপনারা চাইলে ওইখানে টাকা দিয়ে কুপন কেটে আহার করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে মতামত করব অবশ্য একবার হলেও আপনারা এই জায়গায় এসে অন্নদান কমপ্লেক্সে এসে মহাপ্রসাদটি আহার করে দেখবেন। খুব সুন্দর লাগবে এই মহাপ্রসাদটি। দেখুন মহাপ্রসাদের সাথে আপনারা শুধুমাত্র পাঁপড় ভাজা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে পাঁপড়ের ডালি নিয়ে চলে এসেছে এক ভক্ত। চলুন আমরা পাঁপড় ভাজা এবং এই খিচুড়ি মহাপ্রসাদ আহার করে নিই। এই যে খিচুড়ি সবজি এবং তার সাথে আপনারা পাঁপড় ভাজা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। 3 বার আপনাদের কোন কোন টাইম একটু যদি বলে দেন। 3 টাইম, এখন 1 টাইম হয়েছে, সকাল 10টা থেকে বেলা 4টে পর্যন্ত আনলিমিটেড। আনলিমিটেড খিচুড়িটা আপনারা যতবার চাইবেন পেয়ে যাবেন, কিন্তু পাঁপড় ভাজাটা একবারই দেবে, সেটা হচ্ছে 2টো করে। প্রসাদ খাওয়া হয়ে গেলে এখানে থালা ধুয়ে আপনাদের এই জায়গাটিতে রেখে দিতে হবে। চলুন আমরা এবার দেখে নেব 100 টাকার বিনিময়ে আপনারা কোথায় এসে থাকবেন। এই হচ্ছে সেই গৌরাঙ্গ কুটির। আর এই গৌরাঙ্গ কুটিরে একমাত্র তীর্থযাত্রীদের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। 100 টাকার বিনিময়ে গোটা একটা দিন আপনারা থাকতে পারবেন। সঙ্গে আনতে হবে যে কোনো আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড এবং আধার কার্ড এবং সরকারি কোনো আইডেন্টি প্রুফ। আর এই কুটিরটি রয়েছে অন্নদান কমপ্লেক্সের ঠিক বিপরীতে। চলুন কথা বলে নেওয়া যাক এখানে কোনো তীর্থযাত্রীর সাথে। যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে তার মতামত শোনানোর চেষ্টা করব। এবং আপনারা কিন্তু ইসকন মন্দিরের ভেতরেই এই গৌরাঙ্গ কুটিরটি অনলাইনের মাধ্যমেও বুকিং করতে পারেন। সেই নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে বুক করে নিতে পারেন। এই হচ্ছে গৌরাঙ্গ কুটিরের ভেতরের অংশ। দেখুন
100 টাকার বিনিময়ে আজকালকার দিনে আপনারা থাকতে পারছেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনারা ইসকন মন্দির ঘুরতে আসলে অবশ্যই 100 টাকা দিয়ে আপনারা গোটা একটা দিন থাকতে পারবেন। আধার কার্ডটা দুজনের উভয় পক্ষে কিন্তু দরকার, অর্থাৎ যারা স্বামী স্ত্রী আসছেন আধার কার্ডটা কিন্তু অবশ্যই দরকার। সকাল 8টা থেকে পরের দিন 8টা পর্যন্ত কিন্তু আপনারা এই 100 টাকার বিনিময়ে এই গৌরাঙ্গ কুঠিরে আপনারা থাকতে পারবেন। 100 টাকা বিনিময়ে আপনি থাকতে পারছেন, এর থেকে বড় চাহিদার কিছু নেই। না না না, এটা 100 টাকা ওটা একটা ঘর ভাড়া হলো নাকি? আজকাল যে কোনো জায়গায় 1000 টাকা 700 টাকা 800 টাকার নিচে ঘরই হয় না, সেখানে মানে 100 টাকা একটা অনুদানও হয় না। তা আপনারা শুনে নিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই মানুষটির সাথে কথা বলে সত্যিই ভীষণ ভালো লাগলো। খুব ভালো মনের মানুষ, আর উনি রানাঘাট থেকে এসেছেন মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে। আপনারা এই দোল পূর্ণিমা উপলক্ষে যদি মনে করেন 100 টাকার বিনিময়ে এখানে এসে কিন্তু থাকতে পারবেন, এবং এখানে যে বাথরুমের ফেসিলিটিটি রয়েছে সেটা কিন্তু কমন। যেহেতু দেখুন 100 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারছেন, কিন্তু বাথরুম যদি মনে করেন অ্যাটাচ হবে সেটা কিন্তু মুশকিল। এটা হচ্ছে লেডিস বাথরুম, কিছুক্ষণ আগে যেটা দেখলেন ওটা হচ্ছে জেন্টস বাথরুম। চলুন, এখানে 100 টাকার ঘর তো দেখলাম, আর এই যে দেওয়ালের ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু 500 টাকায়, এবং এখানে রয়েছে 200 টাকারও ঘর। আর এই যে নিত্যানন্দ কুঠির দেখছেন, এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে আপনারা গৌরাঙ্গ কুঠিরটি বুকিং করে নিতে পারেন। আর আপনারা চাইলে গরুর গাড়িতে চেপে মাত্র 10 টাকার বিনিময়ে গৌশালা পৌঁছে যেতে পারেন। তবে আমি আপনাদের পায়ে হেঁটেই গৌশালাটা দর্শন করাবো। গৌরাঙ্গ কুঠির এবং অন্নদান কমপ্লেক্স থেকে মাত্র 5 মিনিট হেঁটে এলেই আপনারা কিন্তু এই এত সুন্দর শ্রীকৃষ্ণের গৌশালা দর্শন করে নিতে পারবেন। দেখুন, গরু কিন্তু মাঠে ঘাটে সমস্ত জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু যেহেতু স্থান পরিবর্তন সে কারণে কিন্তু প্রত্যেকটি মানুষের মনের চিন্তাভাবনাও পরিবর্তন হয়ে থাকে। দেখুন কত মানুষ এসেছে দোল পূর্ণিমা উপলক্ষে এই গোশালা এবং ইসকন মন্দির দর্শন করতে। আর এটা হচ্ছে অনুদান জায়গা, যেখানে আপনারা ডোনেট করে গরুদের জন্য খাবার সংগ্রহ করতে পারেন, এবং এখানে আপনারা এই খাবারটি গরুদেরকে আহারও করাতে পারেন। দেখেন, গরু হচ্ছে কিন্তু আমাদের এক প্রকার মা যেরকম আমাদের দুধ দিয়ে লালন পালন করে থাকে, এই গাভীও কিন্তু আমাদের যে গোমাতা খুবই আমাদের মায়ের স্নেহ এবং মায়ের ভালোবাসার মতনই বড় করে তোলে তার নিজের স্তনের দুধ দিয়ে। চলুন আমরা একটু দেখে নিই শ্রীকৃষ্ণের এই গোশালাটি কতটা বড় আয়তন। অনেকটা বড় জুড়ে রয়েছে এই গোশালা, এবং এটা দর্শন করবার জন্য আপনাদের কোনো মূল্য দিতে হবে না। ইসকন মন্দিরে গোশালা দেখবার জন্য কিন্তু অনেক মানুষের 10 টাকা দিয়ে গরুর গাড়ি করে চেপে এসে এই গোশালা দর্শন করতে আসে। প্রচুর তীর্থযাত্রী পর্যটক এসেছে এই গোশালা দেখতে। মাঠে ঘাটে অনেক জায়গায় কিন্তু গরু চড়ে বেড়ায়, তখন কিন্তু কেউ কিন্তু মানে ফিরেও তাকায় না বা দেখে না, বা কাউকে খাবারও দেয় না কোনো গরুকে। কিন্তু যেহেতু স্থান পরিবর্তন, তাই জায়গায় যখন পরিবর্তন হয় তখন কিন্তু মানুষের মনোভাবনাটাও পরিবর্তন হয়। আপনারা যদি গদা ভবনে থাকতে চান, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, অবশ্যই চেক করে নিতে পারেন। আর এখানে চাইলে আপনারা মহাপ্রসাদ আহার করে নিতে পারেন। আপনাদের 1 নম্বর গেট দিয়ে ঢোকার সময় দেখিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ভেতরে পার্কিং প্লট, ইসকন মন্দিরের ঠিক ভেতরে রয়েছে। আচ্ছা, আপনাদের এই যে মায়াপুর ইসকন মন্দিরের সাইট সিনগুলো কি কি রয়েছে একটু জোরে বলবেন। মায়াপুর সাইড ছিল প্রথম নরসিংহ মন্দির, রাধা মদনমোহন মহাপুর জন্মস্থান, শিবাসঙ্গন, তারপর আছে মাসির বাড়ি, তারপর চাঁদগাঁই সমাধি, রাজাপুর জগন্নাথ বাড়ি। বলরাম সেনের যে ভিটিটা, আমাদের সাইড সিনের বলরাম সেন্টার রয়েছে, বলরাম সেনটা রয়েছে। আর পুরীর যে মন্দিরটি রয়েছে এটা জগন্নাথ মন্দির রাজাপুর, ওটাও রয়েছে, তাই তো? মোট কটি রয়েছে জায়গা? বলরাম সেন নিয়ে 8টে হবে। বলরাম সেন নিয়ে 8টি জায়গা রয়েছে। এই 8টি জায়গা আপনারা জন প্রতি কত টাকা নেন, আর রিজার্ভ করলে কত টাকা নেন? একটা গাড়ি 650। 650। ইসকন মন্দিরের সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, চাইলে আপনারা রিজার্ভ করে নিতে পারেন। আপনারা তো শুনলেন যে কটি মন্দির ওনারা দর্শন করাবে মাত্র 650 টাকা দিয়ে আপনাদের রিজার্ভ করতে হবে। একজন থাকলেও যা এবং 7 জন থাকলেও তাই। চলুন আমি 10 টাকা দিয়ে প্রথমে চলে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বাসে করে। চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। নবদ্বীপে রয়েছে নিমাইয়ের জন্মস্থান, আর এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা দেখে নেব শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরকে। চলুন আমরা এক নজরে এই
মহাপ্রভু স্থানটি দেখে নিই। এবং যেহেতু এখন দুপুরের দিক, সেক্ষেত্রে হয়তো কিছু মন্দির মঠের মূর্তি আমরা, ঠাকুরের দেবদেবীর মূর্তি হয়তো দর্শন করতে পারবো না। এই দেখুন, ইনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ নেই, এই ভোগের থালিটি শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। এই থালিটা যদি কেউ সংগ্রহ করতে চায়, এই মহাপ্রভুর যে প্রসাদী থালি যদি কেউ সংগ্রহ করতে চায়, কত টাকার মূল্যে এই মহাপ্রভুর জন্মস্থান থেকে সংগ্রহ করতে পারবে? 160 টাকা। আপনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কি ওনাদেরই আনতে হবে না আপনারা দিয়ে দেবেন? আচ্ছা, তো শুনতেই পেলেন টাইমটা 12টার মধ্যে আসতে হবে। আচ্ছা, এই যে মহাপ্রভুর যে ভোগের প্রসাদের থালিটি মহারাজ দেখালেন, এই প্রসাদের থালিটি কিন্তু এই দর্শক যারা এসেছেন আর কি, তীর্থযাত্রী যারা এসেছেন এই মহাপ্রভুর জন্মস্থানে মহাপ্রসাদ আহার করবার জন্য, এই সমস্ত ভোগের সাথে কিন্তু ওই প্রসাদী ভোগটা মিশিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা এক কথায় বলতে পারেন মহাপ্রভুর প্রসাদের থালি আপনারা কিন্তু এখানে আহার করছেন। অর্থাৎ আপনাদের সময়টা যদি একটু বলে দেন। দুপুর 12টা, মানে প্রসাদের কুপন কাটতে চাইলে কোনো তীর্থযাত্রীরা কখন আসতে হবে? 11টার আগে। আচ্ছা, আর রাত্রেবেলায় যে কুপনটি? সন্ধ্যে 6টা। আর সকালে? সকাল 8টা। আচ্ছা আচ্ছা, আপনি পরিবেশন করেন? আচ্ছা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কি নাম আপনার? শ্যামবন্ধু দাস। আচ্ছা, আপনি এখানেই তাহলে থাকেন? অনুষ্ঠানে কীর্তন করে, মন্দিরের আপনার কি নাম? হ্যাঁ, তেঁতুল ঘোষ। মন্দিরে সংকীর্তন করেন? আচ্ছা, নাম সংকীর্তন করেন। আচ্ছা, এইখানে একটু সেবা দেওয়া হয় 3 বার? এসব মহারাজের বসছে, আপনি সামনে যান তাহলে তুলতে পারবেন, ওইদিকে এসে এই জায়গাটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের ভেতরে নাট মন্দির। এবং এই যে নিম গাছটি দেখছেন, বহু বছরের পুরনো, শ্রী চৈতন্য মহাপ্রভুর ঠিক পাশেই রয়েছে এই নিম গাছটি। আর এখানে রয়েছে সচী মাতার যে ঘরটি দেখছেন নিম গাছের ঠিক পাশেই। যেহেতু দুপুরবেলায়, সে কারণে কিন্তু হয়তো আপনাদেরকে জগন্নাথ মিশ্র ঠাকুর এবং মা সচী মাতা দেবীকে হয়তো দর্শন করতে পারলাম না। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমানে শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। মহাপ্রভুর জন্মস্থানেই রয়েছে ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির। এই মন্দিরটি, এই মন্দিরে যিনি মেইন উদ্যোক্তা ছিলেন, তিনিই কিন্তু আবিষ্কার করেছিলেন এই মায়াপুর নামটি। আর এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরটি হচ্ছে গৌরকুণ্ড। দেখুন কত সুন্দর লাগছে গৌরকুণ্ডটি। এখন আমরা পৌঁছে গেলাম শ্রীবাস অঙ্গন। শাস্ত্র মতে রয়েছে জগাই মাধায় শ্রীবাস ঠাকুরের খোল ভেঙে দিয়েছিলেন এবং এই সেই জায়গা, খোল ভাঙা ডাঙা শ্রীবাস অঙ্গন মন্দির। তো জ্ঞান হলো চিন্ময় জিনিস, ভগবানকে কীভাবে লাভ করা যায়, সে কীভাবে ভক্তি করবে জীবনে। ভক্তির জ্ঞান ছাড়া যেমন একজন ভালো স্টুডেন্ট সায়েন্সে পড়েছে, সায়েন্সের বই পড়তে হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীবাস অঙ্গন যে মন্দির রয়েছে শ্রীধাম মায়াপুরে, সেখানে। এখন ঘড়ির সময় বলছে দুপুর 1:50। আমরা এখন পৌঁছে গেলাম মায়াপুর শ্রী চৈতন্য মঠ। আর এই মঠটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। চলুন আমরা একটু ভেতরে প্রবেশ করে দেখে নেব এখানে আমরা কি কি দর্শন করতে পারবো। এই স্থানটির নাম গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন, শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন। আমরা এখন দর্শন করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির ভেতরেই শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন যে পর্বতটি উনি
তুলে রেখেছিলেন কেড়ি আঙ্গুলের মাধ্যমে সেই পর্বতটি। আর এই গৃহবর্ধনের ঠিক পেছন দিকেই রয়েছে রাধাকুণ্ড এবং তার পাশে রয়েছে শ্যামকুণ্ড। চলুন আমরা সেটাও একটু দর্শন করে নেব। যেহেতু দুপুরবেলা সে কারণে কিন্তু এখন মন্দির প্রাঙ্গণ বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে এবং বৈকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণ আবার আপনারা দেখতে পারবেন। দেখুন এই রাধাকুণ্ডে আমরা কিন্তু বড় বড় মাছ দেখে নিলাম। চারিদিকে পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর লাগছিল এই রাধাকুণ্ড। এবং এই রাধাকুণ্ডে কিন্তু আপনারা স্নান করতে পারবেন না। চলুন শ্যামকুণ্ড আমরা এখন চলে এলাম। ঠিক সেরকমই এই শ্যামকুণ্ডেও কিন্তু আপনারা স্নান করতে পারবেন না এবং চোখ মুখ পা হাত পা কোনো কিছুই ধুতে পারবেন না। কিন্তু এখানকার জল অবশ্যই আপনারা স্পর্শ করে মাথায় একবার হরে কৃষ্ণ নাম করে দিয়ে নিতে পারেন। এই হচ্ছে শ্যামকুণ্ডর জল, মাথায় নেব আমি এখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই স্থানটি হচ্ছে ভজন কুটির, এখানে নাম সংকীর্তন হয়। আর এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী চৈতন্য মঠের মূল মন্দির, প্রবেশপথ, নাট্য মন্দির, সারস্বত নাট্য মন্দির। চলুন আমরা ভেতরে প্রবেশ করলাম। আপনারা চাইলে এখানেও কিন্তু কুপন কেটে আহার করে নিতে পারেন 60 টাকার বিনিময়। এবার আমরা পরের যে মন্দিরটি রয়েছে দর্শন করে নেব। এই মন্দিরটি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করেছিলেন প্রভু শিলপাদ। রাজাপুরের এই জগন্নাথ মন্দিরটি দেখুন, এখানে কিছু বিগ্রহ রয়েছে। প্রভু জগন্নাথকে যিনি আবিষ্কৃত করেছিলেন বা উনি যে তৈরি করেছিলেন সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু পজ করে দেখে নেবেন। এর ভেতরেই রয়েছে কিন্তু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম ঠাকুর। এবং এখানে যে দৈনিক পুজো হয় সেই নিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন, এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ঠাকুর এবং সুভদ্রা। আর এই হচ্ছে রাজাপুরে সেই জগন্নাথ মন্দির। এখানে দৈনিক অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমরা এবার মূল যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই দেখুন, আমরা এখানে প্রবেশ করলাম। এখানে আপনারা পুজো দিতে চাইলে কত টাকার বিনিময়ে পুজো দেবেন একবার দেখে নেবেন পজ করে। আর উনি হচ্ছেন প্রভু শিলপাদ। আর এই হচ্ছে সেই পুরীর জগন্নাথ মন্দিরে আদলে তৈরি করা শ্রী বলরাম ঠাকুর, জগন্নাথ ঠাকুর এবং সুভদ্রা ঠাকুর। আপনারা কিন্তু এই ভক্তের মতন এখানে 10 টাকার বিনিময়ে ধূপকাঠি এবং প্রদীপ উজ্জ্বলন করতে পারেন জগন্নাথ দেব ঠাকুরের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখুন, এই জায়গাটি হচ্ছে শ্রীমন্তনী কুণ্ড। আর এই যে নৌকাটি দেখছেন, এই নৌকাটি কিন্তু শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বিহার হয়। চলুন আমরা এবার দর্শন করে নিই। এই যে মন্দিরটি দেখছেন মহাপ্রভু এবং শ্রীমন্তনী দেবীর মন্দির। ঠিক এই শ্রীমন্তনী কুণ্ডর অপোজিটে রয়েছে এই মহাপ্রভু এবং শ্রীমন্তনী দেবীর এই মন্দিরটি। এখানে প্রত্যেক দিন নিত্য পূজা হয়। দেখুন, এক বালককে আমি পেয়ে গিয়েছিলাম, কত সুন্দরভাবে এখানে এই বালকটি প্রদীপ উজ্জ্বলন করছে এবং ধূপকাঠি আরাধনা করছে ঠাকুরের সামনে। এবং অনেক ভক্ত মায়াপুর মন্দির দর্শন করতে আসবার পর এই রাজাপুরে পুরীর জগন্নাথ মন্দিরটি অবশ্যই আপনারা দর্শন করবেন। দেখুন কত বড় একটি মালপোয়া আমার হাতে দিলেন উনি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো চলুন, এই আপনারা একটু নিন, আমি এতটা খেতে পারবো না। মহারাজ দিলেন, আসুন এদিক দিয়ে আসুন। তো প্রসাদ একা খাওয়াটা ঠিক না, সকলে মিলে ভাগ করে খাওয়াটাই উচিত। তো আমাকে উনি বসতে বলেছিলেন, প্রসাদ আহার করে তারপরে যেতে বলেছিলেন। তো এই দর্শনার্থীকে পেয়ে গেলাম, তো বন্ধুর হাতে কিছুটা প্রসাদ ভাগ করে নিই, যেহেতু একা খাওয়াটা ঠিক না। ধরুন, এখানে শ্রীমন্তনী দেবী যিনি রয়েছেন এবং মহাপ্রভু, তার পুজো হলো কিছুক্ষণ আগে। আমি প্রসাদটা সকলের মধ্যে ভাগ করে নিলাম। তো চলুন একটু প্রসাদ আহার করে দেখি। রাধে রাধে, হরে কৃষ্ণ। সত্যি সে কখন গীতা ভবনে খেয়েছি, আর গীতা ভবনে খাবার পর এই ঠাকুরের প্রসাদটা আমার কাছে অমৃত বলে মনে হলো। রয়েছে বাবার ভক্ত ষাঁড়
তো এই হচ্ছে বাবা আমাদের। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। সবারই কষ্ট তুমি দূর করো বাবা, তুমি ভালো থেকো এবং সকল বন্ধুকে এবং আমার সকল মানুষকে, পরিবারের মানুষকে, ভালোবাসার মানুষকে ভালো রেখো। বৃক্ষ, এখানে আপনারা মানত করতে পারেন গাছে ঢিল বেঁধে। আর এই প্রান্ত দিয়ে আপনারা আসবেন। দেখুন, ইতিহাস শুধু মুর্শিদাবাদে নেই, ইতিহাস রয়েছে গোটা পশ্চিম বাংলায়। আর এই পশ্চিম বাংলায় রয়েছে আর একটি ডিস্ট্রিক্ট যার নাম নদিয়া ডিস্ট্রিক্ট। আর এই নদিয়া ডিস্ট্রিক্টেই স্থাপিত রয়েছে রাজা বল্লাল সেনের ঢিপি। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে আমরা একটু প্রবেশ করব, আপনারা একটু দেখে নিন। এই প্রাচীনতম বহু ঢিপিটির ওপর, আর এই ঢিপিটির নামই রাখা হয়েছে রাজা বল্লাল সেনের ঢিপি। আমরা এখন সিঁড়ি ধরে ওপরে প্রবেশ করছি ধীরে ধীরে। এই জায়গাটিতে কিন্তু 1200 বছরের পুরনো এই রাজা বল্লাল সেনের ঢিপি। এখানে কিন্তু বহু পর্যটক আসে নানান জায়গা থেকে। তো দেখতে পাচ্ছেন দূরে কিছু পর্যটক আমরা দেখে নিলাম। নিচ থেকে কিন্তু এই পাহাড় সমান ঢিপিটাকে দেখতে পাওয়া যায় না। দেখুন, একটি গাড়ি এসে থামলো, পর্যটককে নিয়ে আসলো। ওই সিঁড়ি দিয়ে যে বাচ্চাটি দৌড় মেরে আসছে, এই সিঁড়ি ওপরে এসে আমরা দাঁড়ালাম। এই গভীরের প্রবেশ করব। কেন গভীর বললাম, এই জায়গাটা হয়তো একটা সময় ছিল কোনো ঘরের প্রবেশদ্বার, কোনো ঘরের প্রবেশদ্বার। এখন যেটা ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। তবে এই যে ইটগুলো রয়েছে আপনারা দেখছেন, এই ইটগুলো আমি একটু স্পর্শ করে দেখছি। ইটগুলো আমি স্পর্শ করেই বুঝতে পারছি বহু বছর ইতিহাসে আমরা যেন পিছিয়ে পড়েছি। আর দেখুন, এই হচ্ছে সেই প্রবেশদ্বারের মূল কক্ষদ্বারে যে ঘর, বা বলতে পারেন আজও কিন্তু সেইভাবেই সজ্জিত হয়ে রয়েছে। সরকারের তরফ থেকে কিন্তু এটাকে খোদাই করে বের করে আনা হয়েছিল মানুষের মনোরঞ্জন করবার জন্য বা পর্যটকদের সুন্দর একটি পরিবেশ দেখানোর জন্য। তো আমরা একটু দেখে নিচ্ছি এই যে গলির মতন, এই যে একটা সুন্দর 3 ফুট চওড়া এই গলির মতন, এই চওড়া গলি দিয়ে আমরা চারিদিকের ভিউটা একটু জাস্ট দেখে নিচ্ছি। তো বহু বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে রাজা বল্লাল সেনের ভিটি, এই রাজা বল্লাল সেনের ভিটি বা রাজা বল্লাল সেনের ঢিপি, যেটাই আপনারা বলবেন আর কি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন একদম শান্ত মনোরম পরিবেশ, নেই কোনো কোলাহল, নেই কোনো মানুষের সমাগম, নেই কোনো দোকানপাট, নেই কোনো অশান্তি, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো মানুষের অত্যাচার। কারণ এই জায়গাটা আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, পুরনো ইতিহাসের সম্পর্কে আপনারা জানতে পারবেন। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজা বল্লাল সেনের এই ঢিপিটি। দেখুন, এই বল্লাল সেনের ঢিপিটি দেখবার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে। আর আজ আমিও চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এখানে যে একটা মূর্তি রয়েছে, এটাকে আপনারা কি বলবেন বলুন তো? এগুলো কিন্তু ফটকদারের ওপরে থাকতো, এগুলো একটা সিম্বল বলতে পারেন। দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো। আর চলুন, ওই প্রান্ত থেকে শুরু করে সমস্ত জায়গা দর্শন করলাম, ঘুরে ঘুরে দেখালাম আপনাদের সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন এবং আমাকে এইভাবেই মোটিভেশন করবেন আরও অনেক অনেক ভিডিও বানানোর জন্য। আপনাদের এক টুকরো ভালোবাসা আমার কাছে অনেক বড় আশীর্বাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে আপনাদের সকলের সাথে নতুন আরেকটি সুন্দর এপিসোডে। আজকের মতন এখানে আমি ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।